জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব, ভারতে যাচ্ছে ৩,০০০ মেট্রিক টন ইলিশ। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস মোদি বৈঠক না হওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে চাকমাদের রক্ষা করতে মোদিকে অনুরোধ। সর্বশেষ জানিয়ে দেব, গায়েবী মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে বললেন আইন উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতে যাচ্ছে ৩,০০০ মেট্রিক টন ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এতে আরও বলা হয়েছে, যারা ইলিশ রপ্তানি করতে চান তাদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। উল্লেখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এর আগে দেশে সরবরাহ বাড়াতে এই বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস মোদি বৈঠক না হওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার ২১ সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা জানান। তিনি বলেন, ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসঙ্গে হচ্ছে না, কারণ মোদি একটু আগে চলে যাচ্ছেন আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাবেন। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডির প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। আরও কিছু পাইপলাইনে আছে, সেগুলো শেষ মুহূর্তে জানতে পারবেন বলে আশা করেন তিনি। বাংলাদেশে চাকমাদের রক্ষা করতে মোদিকে অনুরোধ। বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের গণহত্যার অভিযোগ তুলেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন। শীঘ্রই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্মারকলিপি পাঠিয়েছেন তারা। শুক্রবার ২০ সেপ্টেম্বর রাতে নরেন্দ্র মোদির কাছে এই স্মারকলিপি পাঠানো হয়। এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটিতে চাকমা এবং অন্যান্য গোষ্ঠীদের ঘরে ধারাবাহিক হামলা চলছে। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। পোড়ানো হয়েছে চাকমা, কুকি, ব্রু ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারেরও বেশি ঘরবাড়ি, ধর্মীয় উপাসনালয়, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনায় সবাইকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। ৩ জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা, তবুও উত্তেজনা কমেনি। এমনকি চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে।
কয়েক দশক আগে ত্রিপুরা, মিজোরামের মতো রাজ্যে পালিয়ে গিয়েছিলেন চাকমা, ব্রু, কুকি, চীন গোষ্ঠীর অনেক মানুষ। বর্তমান পরিস্থিতিতেও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে শরণার্থী স্রোত নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় নিরাপত্তা এবং স্বশাসনের দাবি তুলে মার্চ ফর আইডেন্টিটি আন্দোলন শুরু করেছে চাকমাসহ কয়েকটি গোষ্ঠী। তাদের অভিযোগ, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাইরে থেকে এসে বসতি গড়া লোকেরা চাকমাদের উপর হামলা, জমি দখল এবং দেশ ছাড়ার জন্য হুমকি দিতে শুরু করেছে। কয়েকশো বছর ধরে পার্বত্য চট্টগ্রামে কুকি চীন গোষ্ঠীর বাস। ভারত এবং মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অঞ্চলগুলো নিয়ে কুকি স্বশাসিত অঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট। গায়েবী মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সারা দেশে ঢালাও এবং গায়েবী মামলার কালচার শুরু করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শনিবার 21 সেপ্টেম্বর সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এইসব কথা বলেন। বিচারকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা বলেন, আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি। কাজেই বিচার করবেন সংবিধান অনুযায়ী। বিচার বড় একটি মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না। নিম্ন আদালতে যারা আছেন আপনারা মানুষকে যতটুকু সম্ভব হয়রানি মুক্ত রাখবেন। আইন উপদেষ্টা বলেন, আদালতে আসামির ওপর যেন হামলা না হয় এই জন্য আমরা সকাল 7টায় শুনানির ব্যবস্থা করেছি। কোনো মতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই। এদিকে অভিভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানান, মেধাবী ও যোগ্যতার ভিত্তিতে বিচারকদের পদায়ন করা হবে। তিনি বলেন, মাজধার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় করতে হবে। কোনো অন্যায় আবদার মানা হবে না। এছাড়া বক্তব্য রাখেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, খুলনা জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন প্রমুখ। এই সময় অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের প্রায় 2000 বিচারক অংশগ্রহণ করেন। এই সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন এবং সুনির্দিষ্ট আইনও করা হবে। জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে প্রধান বিচারপতি বলেন, দ্রুত এই বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে 10 আগস্ট নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে 24তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন। তারই স্থলাভিষিক্ত হলেন সৈয়দ রেফাত আহমেদ। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।